আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ প্রধান প্রথমবারের মতো তার দলের প্রতি সুস্পষ্ট নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে পরিষ্কার হয় এই মার্চ মাসকে তিনি কেবল স্মৃতির মাস হিসেবে দেখছেন না, এটিকে তিনি রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা বিন্দু বানাতে চান। শুধু দলকে মাঠে ফেরানো নয়, নিজেও দ্রুত দেশে ফেরার বিষয়টি তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে মার্চ মাস সবসময় এক বিশেষ আবেগের স্থান দখল করে থাকে। উত্তাল ৭১-এর স্মৃতি বিজড়িত এই মাসটি এবার ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভূত হতে যাচ্ছে। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই মার্চ মাসকে কেন্দ্র করেই তার দলের ঝিমিয়ে পড়া বা হতোদ্যম হয়ে পড়া নেতাকর্মীদের পুনরায় চাঙ্গা করার কৌশল গ্রহণ করেছেন। সম্প্রতি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে উঠে এসেছে বর্তমান সরকার ব্যবস্থা, সদ্য অনুষ্ঠিত নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তীব্র ভৎসনা এবং সর্বোপরি দলের অস্তিত্ব রক্ষায় রাজপথে নামার কঠোর নির্দেশনা। শেখ হাসিনার এই বক্তব্য এবং নির্দেশনার রাজনৈতিক এবং কৌশলগত দিকগুলো বিশ্লেষণ করলে দেখা যায় তিনি মূলত ঐতিহাসিক দিবসগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনরায় মূলধারার রাজনীতিতে সক্রিয় করতে চাইছেন। শেখ হাসিনার নির্দেশনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্চের তিনটি বিশেষ দিন: ৭ই মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চ। তিনি স্পষ্ট ভাষায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে এই দিনগুলোতে গলি থেকে রাজপথ সর্বত্র সদল বলে নামতে হবে। এখানে তিনি একটি মনস্তাত্ত্বিক এবং আবেগের কার্ড খেলেছেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন, যা ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে আওয়ামী লীগ এই দিবসগুলো পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে। শুধু নয়, তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হয়নি। ধানমন্ডি ৩২ গুড়িয়ে দেওয়া হয়েছে। ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক বাড়িটি, যা সংগ্রহশালা ছিল, সেটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া মানুষদের হেনস্থার শিকার হতে হয়েছে, গ্রেপ্তার হতে হয়েছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনা এবার নেতাকর্মীদের ডু অর ডাই অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বোঝাতে চাইছেন জেলের ভয় বা মামলার ভয় দেখিয়ে স্বাধীনতা দিবসের মতো জাতীয় দিবস পালন থেকে কাউকে বিরত রাখা যায় না। এমনকি কারাগারেও বন্দীরা স্বাধীনতা দিবস পালন করেন। এই যুক্তি তুলে ধরে তিনি বর্তমান প্রশাসনের উপর নৈতিক চাপ সৃষ্টি করছেন। শেখ হাসিনার বক্তব্যে সদ্য অনুষ্ঠিত নির্বাচন, যেটি তার পতনের পর অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচন নিয়ে তীব্র শ্লেষ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন ভোটাররা ভোট না দিলেও ৫৯% ভোট পড়ার যে পরিসংখ্যান দেখানো হচ্ছে তা মূলত কারচুপির এক মহোৎসব। তার শাসনামলে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলতেন তাদের উদ্দেশ্যে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তার মতে আগে অভিযোগ ছিল রাতের ভোটের, আর এখন দেখা যাচ্ছে সন্ধ্যার ভোট। তিনি নির্বাচন কমিশনের অদক্ষতা এবং প্রজ্ঞাপন সংশোধনের বিষয়টিকে কারচুপির প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছেন। বিদেশিদের এনে নির্বাচন সুষ্ঠু দেখানোর প্রচেষ্টাকে তিনি নাটক হিসেবে অভিহিত করেছেন। একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে তিনি খুব ভালোভাবে জানেন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা মানেই হচ্ছে বর্তমান প্রশাসনের বৈধতাকে চ্যালেঞ্জ করা। তাই তিনি পরিসংখ্যান এবং যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তার সরকারের সময়ের চেয়ে বর্তমান সময়ের নির্বাচন ব্যবস্থা আরো ভয়াবহভাবে ভেঙে পড়েছে। তখন তো কেবলমাত্র নির্বাচনে গণতান্ত্রিক অধিকারের কারণেই অনেক দল অংশ নেয়নি, কিন্তু এবার তো তার দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়াই হয়নি, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রশাসনের প্রতি আক্রমণাত্মক মনোভাব। শেখ হাসিনা পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন যে তিনি যেখানে দারিদ্র্যের হার ১৮% এবং হতদরিদ্রের হার ৫% নামিয়ে এনেছিলেন, সেখানে বর্তমান সময়ে তা ৩০ থেকে ৪০% গিয়ে ঠেকেছে। তিনি অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস ২০০৭ সাল থেকেই ষড়যন্ত্র করে আসছেন এবং ২০১১ সাল থেকে তাকে ক্ষমতাচ্যুত বা হত্যা করার চেষ্টা করেছেন, যা ২০২৪ সালে এসে সফল হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন ৫ কোটি মানুষকে তিনি নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উন্নীত করেছিলেন, আর এখন ৬ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। এই অর্থনৈতিক ধসের দায় তিনি বর্তমান শাসকদের উপর চাপিয়ে
তাদের মিউজিয়ামে পাঠানোর হুঙ্কার দিয়েছেন। এছাড়াও বর্তমান সময়ে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অপদস্থ করার ঘটনাগুলো উল্লেখ করে তিনি আইনের শাসনের অভাব এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন। প্রধান বিচারপতির হাতে হাত করা বা নির্বাচন কমিশনারের গলায় জুতোর মালা পরানোর ঘটনাগুলোকে তিনি রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ার হিসেবে দেখছেন। দলের নেতাকর্মীদের আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। যারা ঘরবাড়ি হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রত্যেককে মামলা করার পরামর্শ দিয়েছেন তিনি। থানা মামলা না নিলে অনলাইনে, কোর্টে বা রেজিস্ট্রি করে হলেও মামলার কাগজ হাতে রাখার কৌশল তিনি শিখিয়ে দিয়েছেন। এটি মূলত ভবিষ্যতের জন্য একটি ডকুমেন্টেশন বা নথিপত্র সংরক্ষণের কৌশল। তিনি বিশ্বাস করেন ক্ষমতার পালাবদল ইতিহাসের নিয়ম এবং এক সময়ে এই মামলাগুলোই হবে বিরোধীদের বিচারের হাতিয়ার। আল্লাহ একটা দিন দেবেই। মহান আল্লাহ তাআলার উপর আধ্যাত্মিক বিশ্বাস থেকে তিনি কর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বন্দীদের মুক্তি দিতে হবে। ইনডেমনিটি বা দায় মুক্তি দিয়ে অপরাধীদের রক্ষা করার যে সংস্কৃতি চালু হয়েছে তা প্রত্যাখ্যান করে অগ্নি সন্ত্রাসীদের বিচারের দাবিও জানিয়েছেন তিনি। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যয়। মৃত্যুদণ্ডের আদেশকে পরোয়া না করে তিনি সময় মতো দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এটি তার কর্মীদের জন্য একটি বড় টনিক হিসাবে কাজ করবে। দল যখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে এবং কর্মীরা যখন কেউ পলাতক, কেউ দেশ ছাড়া, কেউ আত্মগোপনে, তখন নেত্রীর এই ফিরে আসার প্রতিশ্রুতি তাদের মধ্যে নতুন সাহসের সঞ্চয় করবে, সন্দেহ নেই। তিনি তারেক জিয়া এবং খালেদা জিয়া শাসনামলের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে জনগণকে সতর্ক করতে চেয়েছেন। তার মতে মানুষ এখন হাড়ে হাড়ে বুঝবে যে দেশে আসলে কি হচ্ছে, কিভাবে চলছে দেশ। কৌশলগত দিক থেকে বিচার করলে দেখা যায় শেখ হাসিনা মার্চ মাসকে বেছে নিয়েছেন বর্তমান প্রশাসন এবং বিএনপির জন্য একটি টেস্ট কেস বা অগ্নি পরীক্ষা হিসাবে। কূটনৈতিক এবং রাজনৈতিক মহলের মতে এটি একটি অত্যন্ত সূক্ষ্ম চাল। বিএনপি এবং বর্তমান প্রশাসন নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে। বিশেষ করে বিএনপি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জামায়াত ইসলামীকে মোকাবেলায় মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষার স্লোগান ব্যবহার করেছে। এখন যদি তারা 7ই মার্চ বা 26শে মার্চের মতো দিবসগুলোতে আওয়ামী লীগকে বাধা দেয়, তবে তাদের সেই দাবির নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। আবার যদি আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ দেয়, তবে দীর্ঘদিনের কোণঠাসা দলটি রাজপথ দখলের সুযোগ পাবে। শেখ হাসিনা মূলত দেখতে চাইছেন তারেক রহমানের প্রশাসন এবং বিএনপি এই শাখের করাত পরিস্থিতি কিভাবে সামাল দেয়। শেখ হাসিনার এই নির্দেশনা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর একটি রোডম্যাপ। তিনি একদিকে যেমন কর্মীদের আবেগকে কাজে লাগাচ্ছেন, অন্যদিকে আইনি এবং রাজনৈতিকভাবে বর্তমান সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন। মার্চ মাসের কর্মসূচিগুলো যদি আওয়ামী লীগ সফলভাবে পালন করতে পারে, তবে তা হবে দলটির জন্য এক বড় বিজয়, ফিরে আসা। আর যদি বাধার সম্মুখীন হয়, তবে সেটিকেও তারা আন্তর্জাতিক মহলে এবং দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে নিপীড়নের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনগুলো, বিশেষ করে মার্চ মাস, অত্যন্ত সংঘাতপূর্ণ এবং ঘটনাচক্রে পূর্ণ হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। যেখানে এক পক্ষের অস্তিত্ব রক্ষা আর অন্য পক্ষের ক্ষমতা ধরে রাখার লড়াই আমরা দৃশ্যমান দেখতে পাবো বলে মনে করছি। শেখ হাসিনার এই হুঙ্কার প্রমাণ করছে যে তিনি এখনই হাল ছাড়তে নারাজ এবং তিনি হাল ছাড়েননি। সুদূর প্রবাসে বসেও তিনি বাংলাদেশের রাজনীতির দাবা বোর্ডে নিজের চাল চলে যাচ্ছেন। বাংলাদেশে শেখ হাসিনা ছাড়া রাজনীতি হয় না, আমি কথা বারবার বলেছি। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি মৃত। আমি আগেও বলেছি, আবারও বলছি, মার্চ মাস জুড়ে আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করেই সরকার গঠন করেছেন তারেক রহমান, এমন অভিযোগের তীরে বারবার বিদ্ধ হয়েছে বিএনপি। কিন্তু প্রতিবাদ বা জবাব তেমন কিছুই দেয়নি দলটি। সেদিন ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার প্রতিবাদে নিন্দা জানানোর পরিবর্তে মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানায় বিএনপি সরকার। কানাঘুষা শুরু হয় আমেরিকার বিরুদ্ধে কেন মুখ খুলছে না বিএনপি। এবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে উঠলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে সম্মতি দিয়েছেন বিএনপি জামায়াত দুই দলই। ইরানের উপরে হামলার ঘটনায় ইসলামী দলগুলো মিছিল করছে, অথচ কেউ আমেরিকার নাম মুখে আনছে না, সেটা জামায়াত হোক কিংবা বিএনপি। খলিলুর রহমানের এহেন উক্তির পর কি ঘটনা অনেকটা পরিষ্কার হয়ে গেল? উঠেছে এমন প্রশ্ন। এদিকে আবার বিএনপি জামায়াতকে সংসদের ডেপুটি স্পিকারের পদ দিয়ে দিচ্ছে। সমালোচকরা আরেক ধাপ এগিয়ে বলা শুরু করেছেন, মিলেমিশেই তাহলে চলতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের রাজনীতিতে বৈদেশিক শক্তির প্রভাব বা পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক হিসাব নিকাশ কখনোই নতুন কোনো বিষয় ছিল না। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের এই চূড়ান্ত পর্যায়ে এসে এই সমীকরণ যেন আরও অনেক বেশি দৃশ্যমান এবং জটিল আকার ধারণ করেছে। অতীতের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে সোচ্চার অবস্থান ছিল তা প্রকারান্তরে তৎকালীন বিরোধী দল বিএনপির রাজনৈতিক আন্দোলনের পালে ব্যাপক হাওয়া জুগিয়েছে। তবে এখন রাজনীতিতে চরম আদর্শবাদের চেয়ে বাস্তববাদ বা রিয়েল পলিটিক যে বেশি কার্যকর, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার হয়তো এখন দেশবাসীকে সেটাই প্রমাণ করে দেখাতে চাইছে। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে এই প্রশ্নটি তোলাই যায় যে এই রিয়েল পলিটিক বা বাস্তববাদের মাসুল আমাদের স্বাধীন রাষ্ট্র এবং দেশের সাধারণ জনগণকে কিভাবে দিতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশেষ করে ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র ইস্যুতে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর, বিশেষ করে জামায়াত ইসলামীর একটি ঐতিহ্যগত কঠোর অবস্থান সবসময়ই ছিল। রাজপথে তাদের উত্তপ্ত স্লোগান, প্ল্যাকার্ড এবং মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী জ্বালাময়ী বক্তব্য একটা সময় দেশের নিয়মিত রাজনৈতিক চিত্র ছিল। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং বেশ বিস্ময়কর। ইরানের উপর যখন আমেরিকা এবং ইসরায়েলের নজিরবিহীন হামলা হলো, তখন ইসলামী দলগুলো রাজপথে নামলেও তাদের মুখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো সরাসরি বিষোদ্গার শোনা যায়নি। এমনকি খোদ সরকার এবং ইসরায়েলের আগ্রাসনের সরাসরি নিন্দা করার বদলে কূটনৈতিক ভারসাম্য রক্ষার নামে এমন বিবৃতি দিল যা মূলত পশ্চিমাদেরকেই খুশি করে। এই নীরবতা কোনোভাবেই স্বাভাবিক নয়। রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ অনেকেই মনে করছেন ক্ষমতার ভাগাভাগিতে সংসদে ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ পদ লাভ এবং রাজনৈতিক পুনর্বাসনের যে অভাবনীয় সুযোগ জামায়াত পেয়েছে তা মূলত এই মার্কিন সমঝোতারই একটি ফসল। যুক্তরাষ্ট্র হয়তো তাদের এশীয় ভূরাজনৈতিক কৌশলের কারণে জামায়াতকে আপাতত মেনে নিয়েছে, আর বিনিময়ে জামায়াতও ক্ষমতার স্বাদ পেতে গিলে খেয়েছে তাদের দীর্ঘদিনের সাম্রাজ্যবাদ বিরোধী আদর্শ। একে ভদ্র ভাষায় রাজনৈতিক প্রজ্ঞা বা কৌশল বলা গেলেও সাধারণ মানুষের চোখে এটি স্রেফ আদর্শিক সুবিধাবাদ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি জামায়াত জোটের কোনো চুক্তি বা সমঝোতা আছে কিনা তা নিয়ে জনমনে কৌতূহল বহুগুণ বেড়েছে। তাছাড়া আমেরিকার সাথে ইউনূস সরকার যে চুক্তি করে গেছেন তা নিয়ে সমালোচনার শেষ নেই। প্রায় সবাই বলছেন একতরফা চুক্তি করে দেশের অশনি ডেকে দিয়ে গেছেন ডক্টর ইউনূস। খলিলুর রহমান এতদিন পর যেন সেই আগুনেই আবার ঘি ঢাললেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আদান প্রদান বা গিভ অ্যান্ড টেক একটি অত্যন্ত স্বাভাবিক এবং স্বীকৃত প্রক্রিয়া। একটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থেই অন্যান্য পরাশক্তির সঙ্গে চুক্তি করবে, এটাই প্রত্যাশিত। কিন্তু সেই চুক্তির শর্ত যদি দেশের মানুষের আবেগ, স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সার্বভৌমত্বের মর্যাদাকে বিন্দুমাত্র ক্ষুণ্ণ করে, তবে তা অবশ্যই গঠনমূলক সমালোচনার দাবি রাখে। ইরান ইস্যুতে বিএনপি সরকারের যে বর্তমান অবস্থান তা কেবল একটি সাধারণ কূটনৈতিক বিবৃতি নয়, এটি একটি সুস্পষ্ট বার্তা যে তারা নিজেদের স্বাধীন চিন্তার চেয়ে পশ্চিমাদের মন রক্ষায় বেশি আগ্রহী। ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্যের মজলুম মানুষের পক্ষে বাংলাদেশের আপামর জনতার যে ঐতিহাসিক এবং নৈতিক অবস্থান, সেখান থেকে সরে এসে কেবল মার্কিন প্রশাসনকে খুশি করার জন্য নীরবতা পালন করা কোনোভাবেই একটি স্বাধীন ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের লক্ষণ হতে পারে না। এটি একটি নবগঠিত সরকারের আত্মবিশ্বাসের অভাবকেই প্রকট করে তোলে। একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় শক্তি হওয়ার কথা দেশের জনগণ, বিদেশি কোনো পরাশক্তি নয়। যখন কোনো সরকার বাইরের শক্তির উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, তখন দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারণেও সেই বিদেশি শক্তির ছায়া পড়তে বাধ্য। বিএনপি তাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গণতন্ত্র, ভোটাধিকার এবং আইনের শাসনের কথা বারবার বলে এসেছে। দেশের মানুষও তাদের সেই সংগ্রামে সমর্থন জুগিয়েছে একটি ইতিবাচক, স্বাধীন এবং গণতান্ত্রিক পরিবর্তনের আশায়। কিন্তু ক্ষমতায় বসার পর যদি দেখা যায় যে সরকার তার প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা বৈদেশিক সিদ্ধান্তের জন্য বিদেশের দিকে তাকিয়ে আছে, তবে সেই পরিবর্তন কতটা অর্থবহ তা নিয়ে সংশয় জাগাটা অমূলক নয়। আমরা স্বীকার করি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখা বাংলাদেশের অর্থনীতির জন্য, বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স প্রবাহের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু সেই সুসম্পর্ক হতে হবে সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, নতজানু হয়ে নয়। জামায়াত এবং বিএনপি মিলে যে সরকার গঠন করেছে, তাদের এই বিষয়টি অনুধাবন করা উচিত যে সাময়িক রাজনৈতিক সুবিধা বা ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য করা এই ধরনের শর্তযুক্ত বৈদেশিক সমঝোতা দীর্ঘমেয়াদে দেশের জন্য কল্যাণকর হতে পারে না। দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিদেশ নীতিতে পরাশক্তির হস্তক্ষেপকে এতটা স্বাভাবিক করে তোলা হলে তা ভবিষ্যতে বুমেরাং হয়ে ফিরে আসতে বাধ্য। একটি দেশের পররাষ্ট্রনীতি কখনোই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের হাতিয়ার হতে পারে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার এবং তাদের সাথে কাজের পরিধি বাড়ানোর যৌক্তিকতা রয়েছে। চুক্তির মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়লে তাতে সাধুবাদ জানানোর সুযোগ আছে। তবে চুক্তির আড়ালে যদি কৌশলগত এমন কোনো ফাঁদ থাকে যা আমাদের আঞ্চলিক প্রতিবেশীদের সাথে অহেতুক বৈরিতার সৃষ্টি করে কিংবা দেশের সম্পদের উপরে আমাদের নিজস্ব অধিকার ক্ষুণ্ণ করে, তবে তা হবে চরম হতাশাজনক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং চিরস্থায়ী শত্রু বা মিত্র বলেও কিছু হয় না। বিএনপি জামায়াত জোট এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কের রসায়ন এই প্রবাদেরই একটি জ্বলন্ত উদাহরণ। একসময় যে দলগুলোকে যুক্তরাষ্ট্র চরমপন্থার আশঙ্কায় সন্দেহের চোখে দেখত, আজ ভূরাজনৈতিক স্বার্থের খেলায় তারাই হয়তো মিত্র। কিন্তু সরকারের নীতি নির্ধারকদের মনে রাখা প্রয়োজন, শুধু কূটনৈতিক সমঝোতা আর বিদেশি শক্তির আশীর্বাদ দিয়ে একটি স্বাধীন দেশের সাধারণ মানুষের মন চিরকাল জয় করা যায় না। চুক্তির শর্তগুলো যদি সত্যি দেশের অর্থনীতি বা ভূকৌশলগত নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়, তবে এই ক্ষণস্থায়ী ক্ষমতার স্বাদ অচিরেই তিক্ততায় পরিণত হবে। আমরা গভীরভাবে চাই বাংলাদেশ বিশ্বের সকল পরাশক্তির সাথে চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুক, তবে তা যেন অবশ্যই দেশের আত্মমর্যাদা এবং জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে না হয়। তা না হলে ইতিহাসের পাতায় এই আপোষ কেবলই ক্ষমতার লোভ হিসেবেই দেখা থাকবে। একটি ভয়ঙ্কর তথ্য এবং খবর যেটা আমাদের সবারই জানা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনুস সরকারের যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছিল, অর্থাৎ যে চুক্তির কথা বাইরে ফাঁস করা যাবে না, সেই চুক্তির অভ্যন্তরে কি ছিল এটা নিয়ে যখন বেশ আলাপ আলোচনা শুরু হলো, তখন সেই সময়ের চুক্তি সম্পাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ইউনুস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার রহমান হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলছেন এই চুক্তি হয়েছে বড় দুইটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে। বড় দুইটি দল কারা? বিএনপি এবং জামাত ইসলাম। ইউনুস সরকার চুক্তি করলেন, কিন্তু সেই চুক্তিতে আলোচনায় সম্মত ছিলেন বড় দুইটি দল। এই তথ্য প্রকাশ করলেন সেই সময়ের নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে যিনি তারেক রহমানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী তিনি। তাহলে কি তলে তলে সবাই এক? এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে বিএনপি এবং জামাত কেন সম্মতি দিয়েছিল? বিশ্লেষকদের মন্তব্য, উভয় পক্ষ ক্ষমতায় যাবার জন্য তোষামোদি করতে বড় দেশ যাতে কোনোভাবে তাদের উপরে ক্ষুব্ধ না হয় সেজন্য এটা করেছিলেন। বিএনপির প্রভাবশালী নেতা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন স্পষ্টভাবে বলেছিলেন, ইউনুস আপনি একটা কাণ্ডজ্ঞানহীন মানুষ, আপনি একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা তার হাতে তুলে দিয়েছেন। ইউনুসকে কাণ্ডজ্ঞানহীন বলেছিলেন। শুধু সালাউদ্দিন না, বিএনপির আরো অনেক নেতারা। আমরা কি দেখলাম? ইউনুস কাণ্ডজ্ঞানহীন কাজ করার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করায় সেই খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। বিশ্লেষকদের মন্তব্য, বড় রাষ্ট্রের সাহায্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন। ওই সরকারের ভিতরে খলিলুর রহমান সহ আরো কিছু তাদের প্রতিনিধি ছিল ওই দেশের।
তার ধারাবাহিকতায় তারেক রহমানের সরকারেও তাদের প্রতিনিধি হিসাবে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বহাল রয়েছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি রয়েছে তার বিস্তারিত না জানলেও এটা পরিষ্কারভাবে বোঝা যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেটা কি শুধু অভিনন্দন বার্তা? সেখানে কি কিছু নির্দেশনা রয়েছে? সেখানে কি হুমকি রয়েছে? সেটা স্পষ্ট। তিনি বলেছেন সম্পাদিত চুক্তিকে বাস্তবায়ন করতে এবং প্রতিরক্ষা চুক্তি করার জন্য তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অনেক তথ্য বাইরে না আসলেও এ জাতীয় কোনো অভিনন্দন বার্তা অতীতে কেউ শুনেছে বলে আমার জানা নেই। তাহলে ওই যে ইউনূসকে যারা বসিয়েছিল তারা শেখ হাসিনাকে কনভিন্স করতে পারেনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বারবার বিভিন্নভাবে পার্লামেন্টে, তার সরকারি অফিসে, জনসভায় বলতেন যে একটি বড় দেশ তাদের অনেক অভিপ্রায় ব্যক্ত করেছেন, সেই অভিপ্রায়ে যদি আমি সম্মত না হই তারা আমার সরকারকে ফেলে দিতে পারে। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। তখন অনেকে বলেছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এ জাতীয় গল্প তৈরি করছেন। এখন কি দেখা যাচ্ছে? শেখ হাসিনাই সঠিক বলেছিলেন। শেখ হাসিনাকে দিয়ে যেটা করা সম্ভব হয়নি তাকে সরিয়ে দেওয়ার পরে অবৈধভাবে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, ডিপ স্টেটের পলিসিতে এবং তার নিজের ভাষায় মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে তাকে যারা ক্ষমতায় বসিয়েছিল তারা তাদের সমস্ত পারপাস সার্ভ করেছে, তাদের প্রতিনিধি সেখানে বসিয়ে রেখে, এবং সেটা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেজন্য বর্তমান সরকারের ভিতরেও তারা তাদের প্রতিনিধি, বিএনপির ভাষায় বিদেশি, তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভিতরের সকল এগ্রিমেন্ট এবং তার ধারাবাহিকতায় যা কিছু আছে তা বাংলাদেশের জন্য কখনোই সুখকর না, বরং বাংলাদেশকে তার নিজস্ব অবস্থানে বিকশিত হওয়ার পথে গলা টিপে ধরার মতো অবস্থা হবে। এমনকি চীনে তৈরি জাহাজ আমেরিকার সঙ্গে চুক্তি করে বাংলাদেশে নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিকতায় এটা আজ প্রমাণিত শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিতে না চাওয়ায় তাকে পলিসি করে সরিয়ে দেওয়া হয়েছিল, আর যারা বিদেশিদের স্বার্থ রক্ষা করবেন তাদেরকে সুকৌশলে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কোটি কোটি শত কোটি টাকা ব্যয় করে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে এবং তার ধারাবাহিকতা রক্ষার জন্য তাদের প্রতিনিধি বর্তমান সরকারে আছে। এটাই এখন আলোচ্য বিষয়। তলে তলে সবাই কি এক? ক্ষমতাই কি টার্গেট? দেশের স্বার্থ টার্গেট না? সেটা নিয়ে এখন দর্শক শ্রোতা ভেবে দেখুন কে সঠিক ছিল। যে যেখানে আছেন ভালো থাকবেন।